ডিমের দাম এখন কমছেনি? না। এক বাক্যে উত্তর সারল মইজ। মোমেনা বেগম ঈষৎ ভ্রু কুঁচকে বললেন, তয় আচাই না এতগুলা ডিম কেন আনছো যে? আগে তো ডিম আননের কথা কইলেই স্যাত কইরা উঠতি, দাম বেশি, দরকার নাই, এইডা হেইডা। স্ত্রী উক্তি এ পরিবেশে এখনো মানিয়ে উঠতে পারেনি। এখানকার অনাড়ম্বর খাবার ওর মুখে রোচে না। ঠিক মতো খেতে পায় না মেয়েটা, খাবারে খুব কষ্ট হয়। পাখির মতো ঠুকরে ঠুকরে এক আড্ডু খেয়েই রেখে দেয়। কোনো বেলায় তৃপ্তি করে ভরপেটে খেতে পারে না। আর কেউ এসব লক্ষ্য না করলেও স্বামী মানুষটি ঠিক তা লক্ষ্য করেছে। তাই তো এবার বাজারে গিয়ে 2 ডজন ডিম কিনে এনেছে। বেতন পেলে পরের বার ভালো মাছ, 1 কেজি গরুর মাংস আর একটা ছোট মুরগি কিনে আনবে না। মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসেছে, নতুন পরিবারে ঠাঁই নিয়েছে। সর্বোপরি মুইজ হাসান জীবিত থাকতে তার স্ত্রী খাবারের কষ্টে ভুগবে, অসম্ভব। দেহে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত সে এমনটা হতে দেবে না। নিজের মানুষগুলোকে ভালো রাখার, যথাসম্ভব সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। গরিব সে, অপারক, পঙ্গু নয়। ছুটির দিন আজ, শুক্রবারের শেষ দুপুর। লাঞ্চ সমাপ্ত করে সোফায় বসে জনাব কায়সার হামিদ। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি পাজামা, মাথায় অর্থ টাক, চোখে প্লাস পাওয়ারের চশমা, হাতে দেশের জনপ্রিয় এক পত্রিকা। বছর 60-এর মানুষটি পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। বয়স হয়েছে, চেহারায় তার ছাপ পড়েছে, তবে এখনো যথেষ্ট কর্মঠ, সামর্থ্যবান এই মানুষটি। রাজবাড়ী গোছের মানুষটিকে পরিবারের সকলে যথেষ্ট সমীহ করে চলে। পত্রিকায় মনোযোগী কায়সার সাহেব। সে মুহূর্তে পাশে এসে বসলো পুট্টু জাওয়াত, হাতে মোবাইল, তাতেই ধ্যান জ্ঞান দিয়া। বাপ বেটা নিজেদের মতো করে অবসর কাটাচ্ছে। তন্মধ্যে বেজে উঠল কলিং বেল। জাওয়াত এক পলক দরজায় তাকিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো মোবাইলের স্ক্রিনে। একজন পরিচারিকা গিয়ে দরজা খুলে দিল। পুরুষালী কণ্ঠে সালাম শুনে পিতা ও পুত্র ঈষৎ চমকালো, তাকালো একে অপরের পানে। এরপর একই সঙ্গে দুজনে তাকালো দরজায়। হতভম্ব হলো সিনিয়র কায়সার এবং জুনিয়র কায়সার উভয়। তুমি? ফট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো জাওয়াত। তার বিপরীত দিকে এসে দাঁড়ালো অনাকাঙ্ক্ষিত অতিথি জনাব মুইজ হাসান। কপালে তর্জনী ও মধ্যমা ঠেকিয়ে সালাম ঠুকে দিল সে। জাওয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজর বোলালো ওই ছোটলোক ছেলেটার সারা অবয়বে। নাকমুখ কুচকে ফেললো পোশাকের হালচাল দেখে। তবে মাথা গরম হলো অতিথির হাতে বড় লাগেজ দেখে। লাগেজ, তাও কিনা বিয়েতে তাদের তরফ থেকে দেয়া লাগেজ। এটা এখানে কি করছে? কি ব্যাপার? লাগেজ হাতে বিনা নিমন্ত্রণে হাজির? এখানেই পাকাপাকি ভাবে খুঁটি করতে এলে নাকি? বিদ্রুপাত্মক ভঙ্গিতে শুধালো জায়েদ, ঠোঁটে বাঁকা হাসি ঝুলে। সে মুহূর্তে মুইজ হাসিটুকু লক্ষ্য করলো, তবে নিঃশব্দে হজম করলো না। বসলো সোফায়, অভিজাত ভঙ্গিতে বসলো সে। বাম পায়ের ওপর তুলে ডান পা, দুহাত অবস্থিত সিঙ্গেল সোফার হাতলে। লাগেজটি পড়ে পায়ের ধারে জাওয়াদমুখী হয়ে, আরেকটি লাগেজ সোফার ধারে মুইজের সঙ্গী হয়ে। মুইজ তীক্ষ্ণ চোখে এক বিষাক্ত হাসি উপহার দিয়ে বলল, খুঁটি গাড়া বাঁশ দেওন হয়তো তগো জাত ব্যবসা হইতে পারে, মগনা। তো মোড়া বাঁশ দিলে পাল্টা বাঁশ, আর ইট মারলে পাটকেল দিতে মেলা উস্তাদ। কথাটা মাথায় বেড়ে গেলাহান আচ্ছা মতো গাইডালো। আজাইরা জাওয়াত মিয়া। কপালের ডান পাশের রগ বরাবর আলতো টোকা দিয়ে শেষোক্ত কথাটা বলল মুইজ। জাওয়াদ হতবুদ্ধি হয়ে তাকিয়ে। এই ছোট লোকটা ওদেরই বাড়িতে দাঁড়িয়ে ওর সাথেই তুই তোকারি করছে। জাওয়াদ আস্তে করে বাবার দিকে তাকালো। কাসার সাহেব তখন গাম্ভীর্যের সহিত একমাত্র জামাতার দিকে তাকিয়ে নিশ্চুপ। বাবার অসহনীয় নীরবতা সহ্য করতে না পেরে জাওয়াদ ফুঁসে উঠল। বেশ ভাব নিয়ে বসলো মুইজের বিপরীত দিক বরাবর সোফায়। সেও পায়ের ওপর পা তুলেই বসলো, টেক্কা দিল অভিজাত ভঙ্গিমায়। চোখে চোখ স্থির দুজনার। শীতল স্বরে শুধালো জাওয়াত, এখানে কেন এসেছিস? বাড়িতে কিছু ময়লা জমছিল, হেইয়া সাফ করতে। পাল্টা জবাবে বলল মুইজ, মানে এটা কি ময়লার ভাগার? হ্যারসে কম কিছু না। অপমানগুলো বুকে শুল হয়ে বেঁধে যাচ্ছিল। সশব্দে শ্বাস প্রশ্বাস চলছিল জাওয়াদের। মুইজ দৃষ্টি হটিয়ে নিল। পা দিয়ে হালকা এক ধাক্কা, শব্দ করে লাগেজ শুয়ে পড়ল টাইলসের মেঝেতে। মুইজ ত্বরান্বিত ভঙ্গিতে লাগেজের পাশে হাঁটু গেড়ে বসলো। ফট করে এপাশ হতে ওপাশে টান দিয়ে খুলে ফেলল চেন। উন্মুক্ত হলো লাগেজের ওপরের অংশ। দৃশ্যমান লাগেজে অবস্থিত সকল জিনিসপত্র। মুইজ বিলম্ব করল না। হাতে নিল লাল টুকটুকে বেনারসি শাড়িটির প্যাকেট। হাতে নিল, ঠাস করে এক শব্দে রাখলো মেঝেতে, লাগেজের ঠিক পাশে। এই হইল 1000 টেহার বেনারসি। মেরুন রঙিয়া এবং সিগ্রিন রঙা দুটো কাতান শাড়ি বের করে। 2টা কাতান। টাঙ্গাইলের জনপ্রিয় দুটো শাড়ি, রয়্যাল রেড রঙের লেহেঙ্গা সেট, মেকআপের যাবতীয় সামগ্রী, গহনাগুলো, টয়লেট্রিজ সামগ্রী। দুটো লাগেজে বিদ্যমান সকল জিনিস একে একে বের করলো বেপরিয়া মুইজ হাসান। বিনা দ্বিধায় ছুঁড়ে ফেলতে লাগলো মেঝেতে। একে সকল জিনিসের ঠাঁই হলো দামি লাগেজদায় হতে শুভ্র রঙা মেঝেতে। অপমানের চূড়ান্ত শিখরে পৌঁছে কাঁপছিল জাওয়াদের পুরুষালী বলিষ্ঠ দেহটা।
মুষ্টিবদ্ধ হয়ে আসছিল দুহাত, দু চোখে বারুদের উত্তাপ, হা করে খোলা লাগেজের মুখ। সোফায় হেলান দিয়ে বসলো মইজ। মেঝেতেই বসে সে, উঁচু শ্রেণী হতে নিচুতে যার অবস্থান, বা পা ভাঁজ করে মেঝে ছুঁয়ে, ডান হাঁটু সোজা দাঁড় করিয়ে রাখা, মানুষটির চওড়া পিঠ ছুঁয়ে সোফা। 3 লাখ লাগেজ দুইটায় 3 লাখের মালামাল আছে, সব গুইন্না গুইন্না দেখালো। একখান জিনিসও এদিক ওদিক হয় নাই। 3 লাখ পুরাটাই আছে, 3 পয়সাও ছোটে নাই। মহিজ হাসান তোকে বাড়ির মাইয়া বিয়া করছে, তোকে ওই হাবাতি সম্পত্তিরে না। বিয়ার দিন তো খুব টাহার গরম দেখাইলি, প্রত্যেকটা জিনিসের দাম মুখ ফাডাই ফাডাই কইলি, এমন ভাব দেখাইলি যে বুহিনের লাইগা ফিরিত উতলাই উতলাই পড়ে। এমন চোখ জলসাইন না আয়োজন, মাগার আসল কিচ্ছা তো ভিন্ন কিছুই। কথায় আছে না, ফাটা কলসি বাজে বেশি, তখন হেই হালি হইছে। উপরে উপরে রণবীর সিং, তলে তলে গাব্বার সিং, হাল আর ফুডাঙ্কি হা। মুখ ফিরিয়ে নিয়ে ভৎসনা প্রকাশ করলো মইজ। জাওয়াদের ডান হাতটি অত্যাধিক ক্রোধে খামচে ধরল সোফার হাতল। কায়সার সাহেব এতক্ষণে মুখ খুললেন, ঠান্ডা স্বরে বললেন, একটু বেশি মুখ চলছে না? মইজের খালি মুখ না, হাত পা দুনোই চলে। আমনের ওই আজাইরা সেরারে কইয়া দেবেন। উক্তি নামের কেউ ওরে চেনে না, যে চিনত হারা জীবনের লাইগা ভুইলা গেছে। আজকের পর থেকে আর কোনো মিথ্যা সম্পর্ক থাকবো না, যা ছিল সব শেষ, অল ওভার। তিল পরিমাণ বিলম্ব না করে শটান উঠে দাঁড়ালো মইজ। অন্ধকার ধারালো চোখ দুটো মেপে নিল সম্বন্ধের অপ্রিয় মুখটি। ঘুরে দাঁড়াতেই যাচ্ছিল মইজ, তখনই সেটাই উপস্থিত হলো নিশাত। এতক্ষণ সে অনুপস্থিত ছিল। কিয়ৎক্ষণ পূর্বে বাড়ির জামাইয়ের দর্শন লাভ করেছে। উচ্ছ্বসিত বদনে দ্রুত ছুটে গেল চা নাস্তার ব্যবস্থা করতে। ফিরে এসে উপলব্ধি করতে পারল ঝড় এক দফা বয়ে গেছে, এখন সব তলিয়ে যেতে বাকি শুধু। নিশাত দাঁড়িয়ে নাস্তার ট্রে বাড়িয়ে নরম স্বরে বলল, ভাইয়া খালি মুখে যাবেন না, অন্তত 1 কাপ চা। নিশাত জানে এ অসম্ভব। এমন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষটি কখনোই এবারে অন্ন স্পর্শ করবে না। এটা যে তার নীতি বিরুদ্ধ, স্বভাব বিরুদ্ধ আচরণ। ঠিক তাই হলো। আলতো স্পর্শের টেরে সরিয়ে দিল মইজ। অকৃত্রিম হেসে বলল, ভাবি সাহেবা, সুমন্দির মাথায় সকাল ও রাইতে নিয়ম কইরা কদুর তেল ঘষবেন। মাথায় থাকা শয়তান পোক সব কিলবিল কইরা মইরা যাইব। আসি তয়, আল্লাহ হাফেজ। স্বল্প মাথা নেড়ে সালাম জানালো মইজ। পায়ের ধারে থাকা লাগেজ দুটো অদৃশ্য কল্পনা করে চমৎকার ভঙ্গিতে পাশ কাটিয়ে গেল। যেভাবে এসেছিল তার থেকে দ্বিগুণ জাকাল ভঙ্গিমায় প্রস্থান করলো সেথা হতে। সিনিয়র ও জুনিয়র কায়সার দেখলো, সহ্য করলো, হলো বাকশূন্য। সময় তখন শেষ দুপুর। মিলান হয়ে এসেছে রবির তেজদীপ্ত রূপ। বাড়ি হতে মাত্র কয়েক কদম দূরত্বে অবস্থিত কলপার। ট্যাপকল লাগানো সেথায়। আশেপাশের বাড়ি হতে লোকজন আসে সেথায় থালা বাসন পরিষ্কার করে। উক্তিও আসছে বিগত 2 দিন ধরে। আগে জান্নাত আসতো, এখন আসতে হচ্ছে তাকে। শাশুড়ি মায়ের ভাষ্যে বয়া বাইয়া আর কত অন্ন ধ্বংস করতা, একটু তো গা হাত পা চালাও। বিবাহিত জীবনের 2য় দিন হতেই গা হাত পা চলছে তার, সম্পূর্ণ নতুন ভিন্ন এ পরিবেশে যথেষ্ট কাজকর্ম করছে সে। তবুও শাশুড়ির নজরে সে অলস দিন যাপন করে। উক্তি বা হাতের উল্টো পিঠের সাহায্যে কপালে লেপ্টে থাকা ঘামে ভেজা চুল সরিয়ে নিল। বসে এক পিড়িতে, হাত ব্যস্ত এঁটো বাসন মাজতে। পরিহিত শাড়ির আঁচলে অর্ধ আবৃত মস্তক, কোল গুজে শাড়ির অবশিষ্ট আঁচল। কিয়ৎক্ষণ পূর্বেই দুপুরের খাওয়া সমাপ্ত হয়েছে পরিবারের সদস্যদের। বাকিরা এই মুহূর্তে নিজ নিজ ঘরে আরাম করে চলেছে। আর সে এক বিন্দু বিশ্রাম বিনা এখানে গরমে ঘেমে নিয়ে বাসন মেজে চলেছে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান সে, আরামায়াসে বড় হয়েছে। এই পরিবেশ এমন তার কাজকর্ম কখনো করা হয়নি। হ্যাঁ, সে কাজকর্ম পারে, নিজে থেকেই শিখেছে, তবে সেসব কাজের পরিবেশ ছিল ভিন্ন। এমন নিম্ন পরিবেশে টিকে থাকা, কাজকর্ম করা এই মুখ মেয়েটির জন্য যথেষ্ট কষ্টকর। তবুও নিজের সেরাটা দিয়ে করে যাচ্ছে সে। উক্তি এ মুহূর্তে এখানে একাকী নয়, ওর পাশে আরো 2 জন বসে। প্রতিবেশী হয় তারা 2 জন ওকে দেখছে। মাঝে মধ্যে নিজেদের মধ্যে ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে, হাসছে মিটিমিটি। ওকে হেয় করে নিজেদের মধ্যে মন্তব্য আদান প্রদান করছে। উক্তি মেয়েটা সবই লক্ষ্য করলো, টের পেল, তবুও রইল চুপ। কেননা বহুল প্রচলিত এক কথা রয়েছে, বোবার কোনো শত্রু হয় না। তারা বলছে বলুক, 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে ক্লান্ত হবে। বিপরীত দিক হতে একটুও জবাব না পেয়ে একসময় নিজেরাই চুপ হয়ে যাবে। আমাদের ইসলাম ধর্মে মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে ওই জামাত যারা মুখে ইসলাম কবুল করেছো কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ
অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন, আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলো। তিরমিজি হাদিস 2032, মিশকাত হাদিস 5044, সহিহু তারগিব হাদিস 2339। বাপের বাড়িতে কোন কসুরা শিক্ষাইছো, কোনটাই তো ঠিক মতো করতে পারো না। মোমেনা বেগমের কণ্ঠে উপহাসের ছাপ, উক্তির চোখে নোনা জল। আদিত্য তখন ডুবে পশ্চিম দিগন্তে। লালচে আভা চিত্রপট নিভু নিভু করছে। শীঘ্রই ঘন আধারে তলিয়ে যাবে বসুধা। উক্তি বাড়ির সম্মুখভাগে অবস্থিত বড় ঘরটিতে মেঝেতে বিছানো মাদুরে বসে, পাশেই সিলিন্ডারের এক চোলা। মাঝে মধ্যে দরকারের সময় ঘরে বসে এটি ব্যবহার করা হয়, যেমন এই মুহূর্তে হচ্ছে। ছিটা রুটি পিঠা তৈরি করছে উক্তি এবং বড়জা জান্নাত। মোমেনা বেগম বসে স্বল্প উঁচু এক মোড়ায় পান চিবোতে চিবোতে কুচুটে শাশুড়ির ভূমিকা পালন করছেন উনি। উক্তি এই ছিটা রুটি পিঠা চেনে না, কখনো খায়নি, দেখেনি, বানানো তো দূরের কথা। তাই স্বাভাবিকভাবেই ওর কাজকর্মে ভুল ত্রুটি হচ্ছিল। চালের গুঁড়ার মিশ্রণে হাত চুবিয়ে চুলায় বসানো প্যানের উপর আঙ্গুলগুলো ঝেড়ে দিতে হবে, এই কাজটা উক্তি ঠিকমতো পারছিল না। তাই পাশেই থাকা বড়জা ফোড়ন কেটে উঠছিল একটু পর পর, বলে উঠছিল, আরে আরে ভাবি, এমনে না তো, এমনে তো দেখি পিঠাটা নষ্ট করে হেলাইবেন। উক্তি শুনে খারাপ লাগছিল। ও যথাসম্ভব চেষ্টা করছিল ঠিক মতো করার, তবে প্রথমবার তো একটু না একটু ত্রুটি তো হয়েই যাচ্ছিল। যাতে সাপের মতো ফোঁস করে উঠলেন মোমেনা বেগম, বলে উঠলেন, বাপের বাড়িতে কোন কসুরা শিক্ষাইছো, কোনটাই তো ঠিক মতন করতে পারো না। উক্তি অবনত মস্তকে বসে, চোখের নোনা জলের খেলা। বোবা মেয়েটি কিচ্ছু বলল না, বরাবরের মতো নিঃশব্দে সয়ে নিল। প্রতিবাদের তিল পরিমাণ চেষ্টা চালালো না, যা মোটেও পছন্দ হলো না বাড়ির দোরগোড়ায় উপস্থিত মানুষটির। তাই তো শানিত কণ্ঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, মায়ের পেট থেকে কেউ কোনো কিছু শিক্ষা আয় না, ধীরে ধীরে করতে করতেই হেঁকে। উপস্থিত তিনটা প্রাণ চমকালো, ভরকালো, তাকালো শব্দ উৎসের খোঁজে। দাঁড়িয়ে মইজ ডান হাতের তর্জনীতে বাইকে চাবি ঘোরাতে ঘোরাতে নোংরা জুতো পায়ে ঘরে প্রবেশ করলো সে। স্বল্প উবু হলো, জুতো খুলে রাখলো দেয়াল ঘেঁষে নির্দিষ্ট স্থানে। তাকালো এবার পিছু ঘুরে অর্ধাঙ্গিনীর পানে। সে তাই চক্ষু স্থির রেখেই মাকে বলল, দজ্জাল হাউরির পাট লওয়া বন্ধ করো মা, নিজের হাউরি তো জীবনটা তেনা তেনা কইরা গেছে। শিক্ষা হইয়া থাকলে তুমি একখান ভালা হাউরি হইয়া যাও, বউয়ের বান্ধবী হও, বেমালুম ভইলা যাইও না এককালে তুমিও কারোর ঘরের বউ ছিলা। এমন স্পষ্ট উপদেশ মোটেও পছন্দ হলো না মোমেনা বেগমের। তাই তো উনি অপ্রসন্ন কণ্ঠে বললেন, মুই দজ্জাল হাউরি, এত বড় কথাটা তুই কইতে পারলি বাপ? মুই ওরে মারি না ধরি? হ্যাঁ? মইজ কৃত্রিম হাসি দিয়ে বলল, তরবারির আঘাতের চাইয়াও বেশি কষ্ট জিহ্বার আঘাত, জানো না এ কথা? মোমেনা বেগম পুত্রবধূর পানে অসন্তোষের চোখে তাকিয়ে বললেন, ভালাই তো, অহন্তাই মোর পোলাডার কান পড়ানো শুরু হইয়া গেছে। মইজ বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে বাইকে চাবি নিয়ে কাঞ্চুলকে বলল, সন্ধ্যাটা কালেই তোমার কোকিলা মোদিগিরি ভাল লাগতেছে না মা? রাইতে খাইয়া দাইয়া এনার্জি লইয়া তোমার ডায়লগ হুনুম নে, অহন ঘরে গেলাম। স্পষ্ট কথাটা পেশ করে ঘরের দিকে পা বাড়ালো মইজ। হঠাৎ থমকে গেল, তবে পিছু ঘুরে তাকালো না। শুধুমাত্র বাঁ কাঁধে মুখ এনে ওই নির্দিষ্ট রমণীকে উদ্দেশ্য করে বলল, ওই সেমরি, ঘরে আয়, মোর জিনিসপত্র গুছাইয়া বাইর কইরা রাখ, মই হাত পা ধুইয়া আইতাছি। কি হইছে? অমন ভূতের লাহান বইয়া আসুস কে? জিনে ধরছে নি? প্রশ্নবাদক দৃষ্টিতে তাকিয়ে মইজ নিশ্চুপ। উক্তি বলবেটা কি? সত্যি বলবে কি? সত্যিটা কি তার জন্য লজ্জার নয়? ওই সেমরি, ঘরে আয়, মোর জিনিসপত্র গুছাইয়া বাইর কইরা রাখ, মই হাত পা ধুইয়া আইতাছি। ঈষৎ শীতলতম কণ্ঠের সে আদেশ পালন করতে এ মুহূর্তে নিজেদের ঘরে অবস্থান করছে উক্তি। মানুষটির পরনে থাকা বাসি কাপড় গুছিয়ে রাখছে নির্দিষ্ট এক স্থানে, গোলাকার প্লাস্টিকের বলে। মুইজ বসে বিছানার এক প্রান্তে, গামছা হাতে ব্যস্ত, মুখমণ্ডলে উপস্থিত জলবিন্দু মুছতে। থমথমে মুখশ্রী নিজের মতো করে বলতে লাগলো সে, হন সেমরি, শান্ত নীরব স্বভাবের হওয়া ভালো। হে লাগ্যা উঠতে বইতে খাইতে হগল সময় চুপ থাকতে হইব, হেয়া কিন্তু না। উক্তি চুপটি করে দাঁড়িয়ে, বরাবরের মতোই অবনত মস্তক, কোনো রূপ প্রায় নেই। তা লক্ষ্য করে মেজাজ চটে গেল মুইজের। আদেশের স্বরে বলল ওকে, এদিকে আয়। কেমন চমকিত নেত্রে তাকিয়ে উক্তি। মানুষটি ওকে কাছে ডাকছে, কিন্তু কেন?
বিগত কদিনে তো এমনটা কখনো হয়নি। সে কি ওকে বকবে এখন? শাশুড়ি মায়ের মতো ওনার চোখেও কি একমাত্র অপরাধী উক্তি কায়সার? আবল তাবল ভাবনায় মগ্ন মেয়েটা। হুঁশ ফিরল জোরালো ধমকে। ছোট ছোট পায়ে এগিয়ে গেল উক্তি, বসলো স্বামীর ঠিক বাম পাশেই। দুজনের মধ্যকার দূরত্ব প্রায় 1 হাতের মতো। মুইজ নারাজ চোখে সেই স্বল্প দূরত্বের বলিরেখা মেপে নিল। অতঃপর তাকালো স্ত্রীর আদরে ভরপুর ভয়ের তো আদলে স্বভাব সুলভ ভঙ্গিতে বলে গেল, দুনিয়াটা হইল একটা রংমঞ্চের লাহান। এখানে হগলে দিন নাই রাইত নাই নাটক করে, কেউ ভালো কেউ খারাপ চরিত্রের। দিন শেষে খারাপ মানুষগুলাই ভালা থাকে আর ভালোর কপাল পড়ে। তাই কইতাছি, বেশি ভালো মানুষই দেখাইতে গিয়া নিজের পায়ে নিজেই কুড়াল মারিস না। নিজের কথা ভাবতে শেখ। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। এই দুনিয়ায় কেউ কারোর কারণ না। এক আল্লাহর উপর ভরসা রাইখা নিজের লাইগা নিজেরই বাঁচতে হয়। একটু দুর্বল হইয়া পড়লেই হালা ব্যাকগোল্টির রং সঙ্গা চেহারা বাইর হইয়া যায়। তখন টের পাওয়া যায় কেডা আপন কেডা পর। তাই বাঁচতে শেখ, মাথা উঁচু কইরা বাঁচতে শেখ। মরিচের মুখ নিঃসৃত এক একটি শব্দ বর্ণ উক্তি শ্রবণ পথে ঝলমলে রূপে প্রবেশ করছিল। দক্ষিণা হওয়ার মতো ফুরফুরে অন্তঃস্থল। কেউ একে সৎ পরামর্শ দিচ্ছে, বাঁচতে বলছে নিজের জন্য। ওর হয়ে ভাবছে কেউ একজন। এ যে কল্পনাতীত, ভাবনার বাহিরে। কখনো এমনটি হয়নি। এই 19 বছরের জীবনের শুভাকাঙ্ক্ষী কাছের মানুষের সংখ্যা যে বড় নগণ্য, হাতে গোনার মতো। আজ অবধি কেউ ভাবেনি ওর কথা। কেউ একদণ্ড ওর জন্য সময় অপচয় করেনি। ওর হয়ে তিল পরিমাণ ওকালতি করেনি। এ যে স্বপ্ন, আজ তো এক মধুরতম স্বপ্ন। যে স্বপ্নে চিরকাল বাঁচতে চায় সে। এমন সুখকর স্বপ্ন কখনো না ভাঙ্গুক। আবেগে আপ্লুত মেয়েটি কাঁদছে, ভেঙে পড়েছে ক্রন্দনের আধিক্যে। চোখের কার্নিশে বিন্দু বিন্দু সুখের অশ্রুজল। সহসা চমকে গেল উক্তি। মাথায় অনুভব করলো এক পুরুষালী বিশ্বস্ত হাতের স্পর্শ। কানের খুব কাছ ছুঁয়ে গেল সে আদেশ, স্বামীর আদেশ। এম্বালে নিচু কইরা না, মাথা উঁচু কইরা বাঁচতে শেখ। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত তুই। কোনো দুর্বল কীট পতঙ্গ না। বাঁচবি তো বাঁচবি উন্নত শিরে। আলতো করে মাথায় বলিয়ে গেল হাতটি। কয়েক সেকেন্ডে ছিল সে স্পর্শ। অতঃপর উঠে পড়ল মইজ। উদম দেহের শ্যামপুরুষটি। গলায় ঝুলছে গামছা, লুঙ্গি পরনে তার। উন্নত শির সদর পেয়ে ঘরের বাহিরে পথ চলছে সে। অশ্রুভেজা চোখে তার গমন পানেই তাকিয়ে উক্তি। হৃদয়ে মোহাচ্ছন্নতার রঙিন রেখাচিত্র। আধারিয়া নিরংশুর রজনী তখন। ঘরটাও মৃদু অন্ধকারে ডুবে। আরাম কেদারায় বসে জাওয়াত। সম্পূর্ণ শরীরের ভর ছড়ে দেয়া কেদারের সনে বা হাতের মুঠোয় অবহেলায় তরপাচ্ছে সে যান্ত্রিক মুঠোফোনটি। অপ্পো। এই তো কয়েক ঘন্টা পূর্বেই এই অপ্পো মোবাইলটি ফেরত এলো। একাকি আসেনি কিন্তু, এই বেয়াদব ফকিন্নির হাতে এসেছে। জাওয়াত শক্ত করে চক্ষু বন্ধ করে নিল। চোখের বন্ধ পর্দায় ভেসে উঠল সে মুহূর্তের কিছু অসহ্যকর চাহনি, কিছু যন্ত্রণাপ্রদ বাক্য। এখনো যেন তার সম্মুখে দাঁড়িয়ে মইজ হাসান চোখে চোখ রেখে অবব্য স্বরে বলে চলেছে, তগো ভ্যাপ্য তগো ধারেই রাখ। মোর বইয়ের এসব বালসালের কোনো দরকার নেই। বোর্ডে যখন মোর, ওর হগল কিছুর দায়িত্বও মোর। মুই যদি ওরে 1,500-এর বাটন সেট কিনা দিতে পারি, তো ও হেইডেই চালাইবে। বাপের বাড়িতে দেয়ার দামি সেটের আলগা ফুডানি দেখাইবে না। জাওয়াত দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, মুখ সামলে কথা বল, নইলে। সর্ষেদানা পরিমাণটাও টলে। অগ্রুত্ব স্বরে বলে গেল অভদ্র মইজ। তুই মুখ সামলে কথা কহ, হালা ফুডাঙ্কি। মন তো চাইতাছে নলাটা দিয়ে ভাঙা হালাই। বিয়ার দিন থেকে আজ অব্দি যা করছস না, সকল কিছুই মোর মনে আছে। কিচ্ছু বলি নাই। তাই ভালো চাস তো মুখে সেফটি পিন মাইরা বইয়া থাক। তমহুস। নিষ্ঠতে তর্জনী ঠেকিয়ে নীরবতা বেছে নেয়ার ইশারা করলো মানুষটি। দুপুরের সেই মুহূর্তের রেশ এখনো বিদ্যমান। মহিত যেন এখনো চোখের তারায় ধরা দিচ্ছে। তিলে তিলে ব্যঙ্গ বিদ্রুপ করে মারছে তাকে। আর সহ্য হচ্ছে না। শিরায় উপশিরায় চলছে আগুন। দাও দাও লেলিহান শিখায় ছাড়খাড় যাওয়াদের উদ্ধত্তপূর্ণ সত্তা। ক্ষোভে তোপে হাতে থাকা দামি স্মার্টফোনটি অজানায় ছুঁড়ে ফেললো জাওয়াত। মোবাইলটি গিয়ে আশ্রে পড়লো খাটের এক কোণ ছুঁয়ে মেঝেতে, মুষ্টিবদ্ধ দুহাতে। জাওয়াত বন্ধ চোখে আরাম কেদারায় বসে। ভেতরে ভেতরে কি চলছে তা সম্পূর্ণ অজানা। নিশ্চুপ চারিদিক। ঘড়ির কাঁটা নির্দেশ করছে রাত্রি তখন 2:50। গভীর ঘুমে তলিয়ে সকলে। শুধুমাত্র ঘুম নেই দুটো প্রাণীর চোখে। কি হয়েছে? অমন ভূতের লাহান বইয়া আসুসকে? রাত দুপুরে জেনে ধরছে নি? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে মইজ। পাশে নিশ্চুপ উক্তি, বরাবরের মতোই নতমস্তক। আলতো করে কষলে চলেছে নরম কোমল দুটো হাত। কিরে চুপ করে আসুসকে? কোনো ফাউ স্বপ্ন দেখছস?
ঈষৎ উদ্বিগ্নতা প্রকাশ পেল মানুষটির কণ্ঠস্বরে। এত রাতে মেয়েটি ঘুম ছেড়ে সজাগ বসে, এভাবে চুপটি করে, কেমন অস্বস্তির সহকারে, কেন? ভাগ্যে আচমকা মুইজের ঘুম হালকা হয়ে গেছিল, তাই তো টের পেল পাশে শায়িত মেয়েটি অনুপস্থিত। চট করে ঘুম ভেঙে গেল, উঠে বসলো মুইজ। পাশে তাকাতেই নজরবন্দি হলো আকাঙ্ক্ষিত অবয়বটি। এরপরে দৃশ্য তো জানাই, এভাবে নির্বাক বসে উক্তি। মেয়েটা পড়েছে মস্ত বড় ফ্যাসাতে। বলবে তো বলবে, কি বলবে? সত্যিটাই বলবে কি? কিন্তু সে সত্যি কি তার জন্য লজ্জার নয়? কোনরূপ জবাব না পেয়ে মেজাজ চড়ে গেল সপ্তমে। পেলব হাতটি ঝাঁকিয়ে জেরা করার স্বরে শুধালো মুইজ। শেষবারের লাহান জিগাইতেছি, হাসা কইরা ক, কি হইছে? এ প্রশ্ন, এই কণ্ঠস্বর, কিছু তো ছিল, এমন কেন শীতলতা যা বাধ্য করল উক্তিকে তার সমস্যা তুলে ধরছে চারিদিকে আধার। এক ফালে আলোর উৎসরূপে নিয়োজিত হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট। মানুষটি আশেপাশে সতর্ক নজর বুলিয়ে নিল। পাশে থাকে স্ত্রী পানে এক পলক তাকিয়ে বলল, তুই খারা, দেখাই ভেতরে সব ঠিক আছে নি? মুজ প্রবেশ করলো ভেতরে। বাড়ির বাইরে অবস্থিত এ গৌণ শৌচাগার। বিবাহিত জীবনের 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। রাতের আধারে খুব কমই শৌচাগারে এসেছে উক্তি। সকলে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার পর তো কখনোই আসার প্রয়োজন পড়েনি। ঘুমানোর আগেই প্রাকৃতিক কর্ম সম্পাদন করে ফেলত সে। কিন্তু আজ ঘুমের ঘরে এই রাত 3টার দিকে প্রকৃতির ডাক এলো। অনেক চেষ্টা করেছে মেয়েটা, তবে দমিয়ে রাখতে ব্যর্থ হলো। ভেঙে গেল ঘুম। বিছানায় উঠে বসলো সে। উসখুস উসখুস করতে লাগলো। এত রাতে একাকী শৌচাগারে যাবে কি করে, আর কাকেই বা ডেকে বিরক্ত করবে? স্বামী মানুষটিকে অসম্ভব যদি বকে দেয়। উক্তির সমস্ত ভ্রান্ত ধারণা বানচাল করে দিল মুইজ। সহধর্মিনীর হাতটি আলতো করে পুড়ে নিল খসখসে পুরুষালী হাতের মুঠোয়। জ্বালিয়ে নিল মোবাইলের আলো। আস্তে ধীরে দুটি জিভ বেরিয়ে এলো বাড়ির বাইরে। সাবধানে হাঁটলো তারা। পৌঁছে গেল শৌচাগারের ধারে। উক্তির ভাবনার বাইরে ছিল এই যত্ন, এই আগলে রাখা মুহূর্তটুকু। এই মুহূর্তের প্রতিটি দৃশ্য সে আমরণ হৃদয়ের গোপন সিন্ধুকে যতন করে সংরক্ষণ করে রাখবে, ভুলবে না কভু। এ যে সর্বদা মনে রাখার মতো স্মরণীয় সুখকর স্মৃতি। উক্তির অধর কোলে তখন এক টুকরো প্রাপ্তির উজ্জ্বলতা। শৌচাগার চেক করে বেরিয়ে এলো মুইজ। বলল ওকে, ব্যবহার ঠিক আছে, বনাই পানিও আছে, যা মুই এখানে আছি। ইশারায় আশ্বস্ত করলো অর্ধাঙ্গ। ভয় জড়তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শৌচাগারে প্রবেশ করলো উক্তি। রাতের আধারে সে এক অপূর্ব চিত্র। শৌচাগারে অবস্থান করছে নারী, তার ভালো মন্দ নিরাপত্তা নিশ্চিত করতে। বাহিরেই পাহারারত একান্ত পুরুষটি। সোভায়ের আকাশে খিলখিলিয়ে হেসে চলেছে দিনমণি। ফুরফুরে মেজাজে আজ দিচ্ছে কম উত্তপ্ত রোদ। তাই তো স্বস্তি পাচ্ছে জনজীবন। শুধু স্বস্তি মিলছে না জান্নাত নামক রমণীর। নিজেদের ঘরে খিটখিটে মেজাজে সে ব্যস্ত হাতে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছে একমাত্র পুত্র জীবনকে। 10 বছর বয়সী ছেলেকে স্কুলের ইউনিফর্ম পরাতে পরাতে আওড়ে চলেছে। মোর হয়েছে যত রাজ্যের জ্বালা, হগল কাম করতে করতে মইরা জামু। আর মাইনসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা খালি খাইব। মোরে বিনা পয়সার চাকরানি পাইছে তো। একমাত্র ছেলে জীবন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো প্রশ্ন করে বসলো। মা, তুমি হাসাই চাকরানি? দপ করে জ্বলে উঠল জান্নাত। ছেলের মাথায় গাট্টা মেরে বলল, শৈতান পোলা, মুই চাকরানি, তোর বাপে চাকরানি, 14 কুষ্টির চাকরানি। মোর জীবনটাই একেবারে শেষ করে হালাইলো। কোন দুঃখে যে এই বাড়ির বউ হইয়া আইছিলাম। অহন তো প্রতি ওয়াক্তে মইরা যাইতেছি। যত মরণ খালি মরি। জীবন নাকমুখ কুচকে মাথায় হাত বুলিয়ে নিল। মা ভালোই জোরে আঘাত করেছে। উফ, লেগেছে রে। জান্নাত সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়ার্ড্রপের ওপর হতে নোংরা এক চিরুনি নিয়ে এলো। ছেলে চুল আশ্রে দিতে দিতে বলল, হন, টিফিনের লেগা পাউরুটি ভাইজা দিছি, পুরাটা খাবি কিন্তু। যদি আইজও ফেরত আহে না, আর কোনোদিন টিফিন পাইবে না, এই কইয়া রাখলাম। জীবন অসন্তোষের স্বরে বলল, মা, তুমি আবার পাউরুটি দিছ? তুমি খালি রুটি পুরাই হালাও। হ্যার চেয়ে কাকি ভালো বানাইতে পারে। পরশু দিছিল না, সেই স্বাদ ছিল, হেব্বি হয়েছিল। জীবন এমন অভিব্যক্তি করে বলল যেন এখনো জিভে লেগে সেই স্বাদ। এই তৃপ্তিময় মুখশ্রী যে সহ্য হলো না জান্নাতের। ছেলে চুলের পেছনাংশ শক্ত মুঠিতে ধরে হিসিয়ে বলল সে, আরেকবার যদি ওই বেডির নাম নিছস না, একেবারে কলিজাটা টাইনা সিরা হালাম, মনে থাকে জানো। জীবন আতঙ্কিত নেত্রে তাকিয়ে, মা এমন ডাকিনীর মতো করছে কেন? সে ভুল কিছু বলেছে কি? জান্নাত ছেলে চুল ছেড়ে দিল। একাকী ছটফট করতে করতে ছেলেকে পুরো রেডি করিয়ে দিল। অতঃপর গলায় থাকা ওড়না কোনো মতে ঠিক করে আবৃত করে নিল বুকের কিয়ং দাংশ। মাথার চুল সম্পূর্ণ অনাবৃত। ওভাবেই ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো জান্নাত। ঘরে তখন স্বামী মারুফ বিছানায় হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে। দেখ সেমরি,
মেজাজ এমনিতেই গরম, তাওয়ার লাহান উত্তপ্ত হইয়া আছে, আর গরম করিস না। হাসা কইরা ক পোলা ডাকাটা। অত্যন্ত কর্কশের শব্দমালা। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কের শত টুকরোই ছিন্ন বিচ্ছিন্ন হলো। গলার অভ্যন্তর শুকিয়ে খা খা মরু প্রান্তর, চোখে ভীতিকর ছায়া। কি বলবে সে? মানুষটি কি রেগে দানবীয় আকার নেবে না? দেখছে মেজাজ এমনিতেই গরম, তাওয়ার লাহান উত্তপ্ত হইয়া আছে, আর গরম করিস না। হাসা কইরা ক পোলা ডাকাটা। অত্যন্ত কর্কশের শব্দমালা। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে শত টুকরোই ছিন্ন ভিন্ন হলো। গলার ভেতরটা শুকিয়ে খা খা মরু প্রান্তর, চোখে ভীতিকর ছায়া। কি বলবে উক্তি? মানুষটা কি রেগে দানবীয় আকার নেবে না? ভীতু নজর স্বামীর অবয়বে বুলিয়ে নিল উক্তি। মুইজের শ্যামরূপ মুখখানা তখন লালাব উত্তাপে ফুটছে। কপালে দুধারের রগ অস্থির হয়ে ওঠানামায় ব্যস্ত। অধরষ্টের ফাঁক গলিয়ে বেড়াচ্ছে গরম নিঃশ্বাস। পরিহিত রঙিন পোশাকটিও যেন আজ টকবগিয়ে ফুটছে। মাংসল হাত দুটো কাঁপছে থরথরিয়ে। মুইজ মানতে নারাজ। তার একমাত্র নারীর আশেপাশে সে কোনো অযাচিত কীট অবধি সহ্য করবে না। সেখানে কোথাকার কোন বদমাস। সাহস কি করে হয়? উক্তি অসহনীয় কুণ্ঠায় দুর্বল হয়ে পড়ছিল। কেঁপে কেঁপে উঠছিল তার দুঠোঁটের কোমলতা। হাতের নড়াচড়ায় কিছু বলল মেয়েটি। মুইজ বুঝল না। ক্ষিপ্রস্বরে শুধালো পুনরায়, পোলা ডাকাটা। উক্তির দুচোখ ছাপিয়ে নামলো অশ্রু। মানুষটি এমন রেগে কেন? ওকে ভুল বুঝছে শুধু শুধু। ওর সরল মনটা যে একান্ত পুরুষের চোখে ভাসমান সন্দেহ সইতে পারছে না। অন্তর্ধাহ হচ্ছে, জ্বলছে আগুন, পুড়ছে বুক। চোখ দুটোই অশ্রু নিয়ে উক্তি খাটের পাশ হতে সরে গেল। হাঁটি হাঁটি কদম ফেলে কাঠের টেবিলটার নিকটবর্তী হলো। পৌঁছালো টেবিলের ধারে। হাত বাড়িয়ে নিল সাম্প্রতিক এক পত্রিকা, আর নিল একটি কলম। কলম দিয়ে আঁকিবুকি লিখে গেল মেয়েটা। মুইজের ঈর্ষান্বিত চোখ গেথে স্ত্রীর অবয়বে। উক্তি লিখল, ফিরে এলো পত্রিকা হাতে। অবনত মস্তকে পত্রিকা বাড়িয়ে দিল স্বামীর পানে। এটা কি? হিমশীতল কণ্ঠে প্রশ্ন করল মুইজ। উক্তি ঈষৎ পত্রিকা নাড়িয়ে হাতে নিতে ইশারা করল। অনিচ্ছাকৃতভাবে পত্রিকা হাতে নিল মানুষটি। চোখ বুলালো পত্রিকার ফ্রন্ট পেজে। অপরদিকে এক কোনায় ক্ষুদ্রাকৃতির গোটা গোটা অক্ষরে লেখা তার অজানা প্রশ্নের উত্তর। স্তব্ধতার সহিত তাকিয়ে মুইজ। এসব কি লেখা? দিবা বসুর মধুর রশি ছড়িয়ে পৃথিবীর বুকে। রাস্তার একপাশ দিয়ে ধীরে সুস্থে হেঁটে চলেছে একটি মেয়ে। কৃষ্ণবর্ণ বোরকা পরনে তার, হিজাবে আবৃত মস্তক, পিঠ ও বক্ষস্থল। বেশ শালীনতার সহিত পরা সেই কালোরাঙা হিজাবটি। নোজ নিকাবের আড়ালে ঢাকা পড়েছে ফর্সা মায়াবী মুখখানি। এই এলাকা, এখানকার রাস্তা তার জন্য অচেনা। এখন অবধি বেড়ানোর প্রয়োজন পড়েনি। আজ শাশুড়ি মায়ের আদেশে বের হতে হলো। এই অচেনা পরিবেশে কেমন ভীত পীড়িত অন্তর। সতর্ক ভঙ্গিতেই হাঁটছে মেয়েটা। মাঝে মধ্যে নজর কাড়া চোখ দুটো বুলিয়ে যাচ্ছে রাস্তার উভয় পাশে। এভাবে কিছুটা পথ হাঁটতে হাঁটতে মেয়েটি পৌঁছে গেল তার নির্দিষ্ট গন্তব্যে। এক মুদির দোকান। বেশ বড় আকারের দোকানটি। ক্রেতা তেমন একটা নেই। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল উক্তি। এগিয়ে গেল সম্মুখে। প্রবেশ করলো দোকানে। দোকানদার বসেছিল চেয়ারে। নারী ক্রেতা দেখে মুস্কি হেসে উঠল। দাঁড়ালো চেয়ার ছেড়ে। এগিয়ে এসে অতিরিক্ত চিনি মেশানো কণ্ঠে বলল, কি লাগবে আফা? অধরে ঝুলিয়ে ভুবন ভুলালো হাসি। উক্তির তা পছন্দ হলো না। দৃষ্টি হটিয়ে চুপচাপ হাতের মুঠোয় থাকা কাগজটি বাড়িয়ে দিল। তাতে প্রয়োজনীয় সরঞ্জামের পরিমাণ ও নাম লেখা রয়েছে। দোকানদার কাগজে চোখ বুলিয়ে নিল একবার। হাসি মুখে কৌতূহল প্রকাশ করে বলল, আফা, এলাকায় নতুন নেই? কয় নাম্বার বাড়িতে উঠছেন? আগে দেখিনি তো। এখানকার মানুষগুলোর মতো নয় উক্তির বেশভূষা। ওর চালচলনে পোশাকে আলাদাই সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ঘরের কোনো কর্মঠ স্থানীয় গৃহিণীর মতো লাগছিল না। তাই তো কৌতূহলী চোখে তাকিয়ে দোকানদার। উক্তি এমন তার অহেতুক প্রশ্ন এবং কৌতূহল দুটোই এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এসব ওর পছন্দ নয়। তাই তো হাতের ইশারায় কাগজটি দেখিয়ে দিল, যেটা অবস্থান করছে দোকানদারের হাতে। দোকানদার বুঝলো ক্রেতার সরঞ্জাম দিতে তাড়া দিচ্ছে, তাই কৃত্রিম হেসে জিনিসপত্র বের করতে মনোযোগী হলো। উক্তি চুপটি করে দাঁড়িয়ে, নিকাবে আবৃত মুখশ্রী। হুট করে দেখে চেনার কোনো উপায় নেই। তবে কিছুটা দূরে আগত মানুষটি ঠিক ওকে চিনতে পারল। তার চক্ষুদায় চিকচিক করে উঠল খুশিতে। ঠোঁটের কোলে মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সে দ্রুত বাইক হতে নেমে এলো। পথের একপাশেই স্টার্ট করলো বাইক। পকেটে পুরে নিল বাইকের চাবি। চুলে আলতো হাত বুলিয়ে রাস্তার দুপাশ লক্ষ্য করে পার হলো রাস্তা। এসে দাঁড়ালো উক্তির ঠিক পেছনে। প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল পেছনে রয়েছে কেউ একজন। উক্তি কৌতূহলের চোখে এমনই পিছু ফিরে ঘুরে তাকালো। লহমায় বদলে গেল তার মুখভঙ্গি। আশ্চর্যান্বিত চাহনিতে তাকিয়ে উক্তি ফাঁক দুঠোঁটের মাঝে নিঃশব্দে আওড়ালো কিছু এক। তা উপলব্ধি করে বিপরীতের দণ্ডায়মান ছেলেটি মৃদু হেসে উঠল। উজ্জ্বল বদনে শুধালো, হাউ আর ইউ?
উক্তি হাস্যোজ্জ্বল বদনে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জবাব দিল। ওদিকে যে বেঁচে গিয়েছে শনি, সে কি তা জানে? জনাব মুইজ হাসান সদ্যই এ পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। হঠাৎ চলতি পথে থমকে গেল বাইক। মনে হলো পরিচিত নারীটির দেখা মিলল। ভ্রু যুগলে ভাঁজ ফেলে মুইজ তাকালো ডানে, চক্ষুজোড়া অত্যন্ত আশ্চর্যজনকভাবে তাকিয়ে। উক্তি, হ্যাঁ ওটা উক্তি। হয়তো সে এখন অবধি স্ত্রীকে এমন বোরকা আবৃত অবতারে দেখেনি, তাই বলে নিজের নারীটিকে চিনতে পারবে না? এতটাও মূর্খ নয় সে ঠিকই চিনেছে, ওটা ওর মুখ স্ত্রী। হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলছে। বিপরীতে থাকা ছেলেটি বেশ শেষেই কথা বলছে। কিসের এত আধিক্যতা? হ্যাঁ, তার সঙ্গে কথা বলার সময় তো চোখ মুখ আধার ঘনিয়ে আসে, মাথা একদম ঘাস খাওয়ার তো ঘোড়ার মতো নত হয়ে যায়, হাত পা হয়ে যায় জড়বস্তু। আর রাস্তাঘাটে দাঁড়িয়ে অপরিচিত কিংবা অত্যন্ত পরিচিত কারোর সঙ্গে এত প্রেমালাপ সহ্য হলো না আর। জাগ্রত হলো বেপরোয়া সত্তা। রাস্তার প্রায় মাঝামাঝি দিকে বাইকটা দাঁড় করালো মুইজ। নেমে এলো হনহনিয়ে, অগ্রসর হলো স্ত্রীর পানে। দ্রুততম পায়ে হেঁটে চলেছে পেশিবহুল দীর্ঘকায় মানুষটি। কোমরের দুপাশে ঝুলছিল তার দুহাত। ডান হাতের মুঠোয় অত্যাচারিত হচ্ছে বাইকের চাবি, আহত হচ্ছে হাতের তালু। জুতো অবিরাম মারিয়ে যাচ্ছে পিচঢালা পথ। স্ত্রীর এক কদম কাজ ঘেঁষেই থামলো এই দুরন্ত চলন। আকস্মিক পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে চমকালো উক্তি। আগন্তুক হতে দৃষ্টি সরিয়ে ডানে তাকালো। আতকে উঠল স্বামীর উপস্থিতি সচক্ষে দেখে। ওর এই আতঙ্কিত মুখখানি ধরা পড়ে যাওয়ার মতো ভঙ্গিমা মুইজ হাসান নামক অগ্নিকাণ্ডে ঘি ঢেলে দিল যেন। চট করে ওর ডান হাতটা মুঠোয় ভরে নিল মুইজ। শক্ত হাতের থাবায় ছটফটিয়ে উঠল পেলব হাতটি। মুইজ শক্ত দৃঢ় স্বরে বলল শুধু একটি মাত্র বাক্য,